হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের এই চাকরির প্রস্তুতি তোমরা সঠিকভাবে চালাচ্ছ। আজকে আবারও আমরা যে বেঙ্গলি এডিটোরিয়াল অ্যানালিসিসের যে সিরিজটা স্টার্ট করেছি সেই জায়গাটা কন্টিনিউ করব এবং আজকে হচ্ছে 21শে মার্চ 2025 সাল। আজকের আনন্দবাজার পত্রিকায় বেশ কিছু ইম্পর্টেন্ট সাম্প্রতিক ঘটনাবলী প্রকাশিত হয়েছে, সেগুলো নিয়ে থাকবে আজকের কমপ্লিট ডিসকাশন। যে কোনো ডেসক্রিপটিভ এক্সামিনেশন, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যেটা আমাদের পেপার পড়ার যে প্রয়োজনীয়তা আছে সেইটা আজকে আমাদের এই ভিডিওতে আমি ডিসকাস করব, যে কোন কোন নিউজ আর্টিকেলগুলো শুধু ডেসক্রিপটিভ লেখার জন্য না, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করার জন্য ভীষণভাবে উপযোগী হবে। তো সেই জায়গাটায় চলো আজকে শুরু করা যাক। প্রথমত এডিটোরিয়াল ডিসকাশনের আগে আজকে আমরা আনন্দবাজার পত্রিকা থেকে প্রথম যে ইম্পর্টেন্ট নিউজ আর্টিকেলস, 3টে নিউজ আর্টিকেলস আছে, সেগুলোকে ডিটেলসে কভার করব। তাহলে প্রথম দেখা যাক, প্রথম পেপারের প্রথম ফ্রন্ট পেজেই বেরিয়েছে এই নিউজ এডিটোরিয়াল আর্টিকেলটা, যেটা হচ্ছে ব্যাংককে কি ইউনুস মোদি কথা। অর্থাৎ এখানে যে বিষয় নিয়ে মেইনলি আলোচনা হয়েছে, বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন বা জঙ্গিবাদী কার্যকলাপের যে বারবারন্ত দেখা গেছে সেই নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ, এবং সেই নিয়ে আমাদের নেক্সট মাসে, অর্থাৎ এখন মার্চ মাস, এপ্রিল মাসে আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট সামিট হবে, যেটা হচ্ছে বিমস্টেকের সামিট। এই বিমস্টেক নিয়ে আমাদের পড়তে হবে। এখানে জাস্ট একটুখানি লেখা আছে, দিল্লি থেকে ভাবা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনুস গভর্নমেন্ট, অর্থাৎ বাংলাদেশের গভর্নমেন্টের সাথে মোহাম্মদ ইউনুসের সাথে একটি পার্শ্ব বৈঠক ডাকবেন বিমস্টেকের এই মেন বৈঠকের পাশাপাশি। তো এইটুকখানি এখানে খবর ছিল। পরবর্তীকালে যখন এই মিটিং হবে তার যে আউটকামস আসবে সেটা তো আমাদের নিউজ পেপারে কভার হবে। কিন্তু এই যেহেতু এই লেখাটা আমাদের লেখা আছে ব্যাংককে বিমস্টেক সম্মেলন, সেটা নিয়ে আমাদের জানতে হবে বিমস্টেক কি। মেনলি বিমস্টেকের ফুল ফর্ম কি? বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে, আমরা সবাই জানি, যদি আমরা লিখি বিমস্টেক, এটা কিন্তু বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল সায়েন্টিফিক টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল যে কোঅপারেশন, সেইটার রেসপেক্টেই কিন্তু আমাদের এই বিমস্টেক কিন্তু গঠিত হয়েছে। বিমস্টেকে মেইনলি কোন কোন দেশের কান্ট্রিরা থাকে? বিমস্টেকে কিন্তু আমরা দেখব সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রিগুলো তারা কিন্তু থাকে বিমস্টেকের। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিরা এখানে, অর্থাৎ এটি বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলো নিয়ে তৈরি ইনিশিয়েটিভ। আমরা যদি ফটোটা দেখে নিই তাহলে আমরা দেখবো মেনলি যে কান্ট্রিগুলো আছে, ফার্স্ট অফ অল ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার এবং থাইল্যান্ড। বিমস্টেক কিন্তু ওভারঅল কম্বাইন্ডলি $2.7 ট্রিলিয়ন কিন্তু কন্ট্রিবিউট করছে, যেখানে হচ্ছে তার ইকোনমিক যে ভ্যালুয়েশনটা জিডিপি $2.7 ট্রিলিয়ন। আরো একটি ইম্পর্টেন্ট কান্ট্রি হলো শ্রীলঙ্কা। মোট ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার এবং থাইল্যান্ড, এই কটা কান্ট্রি নিয়ে কিন্তু বিমস্টেক গঠিত। এরপর যে বিমস্টেকের যে পপুলেশন, সেটা হচ্ছে এই বিমস্টেক নেশনগুলোর টোটাল পপুলেশন দেখলে দেখা যাবে 1.5 বিলিয়ন, এবং যেটা কিন্তু আমাদের যদি 22% হচ্ছে কন্ট্রিবিউট করছে এই বিমস্টেক কান্ট্রি। নেক্সট যে জায়গাটা 2022 সাল থেকে কন্টিনিউয়াসলি বিমস্টেকের চেয়ারম্যানশিপে আছে, কিন্তু যদি আমরা বিমস্টেকের চেয়ারম্যানশিপ দেখি সেটা কিন্তু থাইল্যান্ডে আছে। দ্যাটস ওয়াই থাইল্যান্ডের যে ইম্পর্টেন্ট ক্যাপিটাল সিটি ব্যাংকক, সেখানে কিন্তু এই যে বিমস্টেকের যে সামিটটা সেটা হোস্ট হবে। আই থিঙ্ক টিল দিস ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। তোমরা আশা করি সবটা বুঝতে পেরেছো। এর পরবর্তীকালে যখন বিমস্টেকের সামিট হবে, আদেও বাস্তবায়ন কতটা হবে এই দিল্লি এবং বাংলাদেশের পার্শ্ব বৈঠক, সেটা সময়ের অপেক্ষা, এবং সেটা এলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে অবশ্যই দেখতে পাবো।
নেক্সট চলে আসছি 2 নম্বর আর্টিকেলে। 2 নম্বর আর্টিকেলে দেখো একটা ছবি দেওয়া হয়েছে, এই ছবিটি হচ্ছে বাঁকুড়ায় তোলা। বাঁকুড়ার যে সদর শহর আমরা জানি সেটা বিষ্ণুপুর, এবং বিষ্ণুপুর যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। এখান থেকে রিভার সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ দ্বারকেশ্বর নদীকে ছবিতে কভার করা হয়েছে। আগের দিনও আমি একটা নদী নিয়ে নর্থ বেঙ্গলে কথা বলেছিলাম। চৈত্রের শুরুতেই দ্বারকেশ্বর নদী শুকিয়ে গেছে, সেখান থেকে যে জায়গাটা আমরা জানি দ্বারকেশ্বর বাঁকুড়ার যে ওয়েস্টার্ন প্ল্যাটু অঞ্চল সেখান থেকে তৈরি হয়েছে। বাঁকুড়া থেকে তৈরি হয়নি, দ্বারকেশ্বর কিন্তু অরিজিনেট করেছে পুরুলিয়া থেকে, দেন বাঁকুড়া দিয়ে ফ্লো করেছে। এরপর দ্বারকেশ্বরের সাথে একটি নদী মিশেছিল, সেটার নাম হচ্ছে শিলাবতী নদী, এবং দ্বারকেশ্বর এবং শিলাবতী কম্বাইনলি তৈরি করেছে রূপনারায়ণ রিভার, যেটা কিন্তু ফাইনালি কোথায় গিয়ে মিশেছে, ফাইনালি আমাদের যে ভাগীরথী হুগলি, সেই ভাগীরথী হুগলিতে গিয়ে এই নদীটি মিশেছে। এটা একটি ইম্পর্টেন্ট আর্টিকেল। নেক্সট 3 নম্বর যে আর্টিকেলসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুখের তালিকায় 118 নম্বরে ভারত। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য হাইলি ইম্পর্টেন্ট, আনন্দবাজার নিউজ পেপারে পড়েছে। আমি এই জন্য সবাইকে বলি, শুধুমাত্র ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে জিনিসটাকে যতটা বেশি মনে রাখা যায়, তার থেকে অনেক সহজে আমরা যদি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার এক ঝলক অন্তত 15 থেকে 20 মিনিটও একটা বাংলা পেপার বা একটা নিউজ পেপার, যদি ইংরাজি নিউজ পেপার হোক, সেটা যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমাদের জায়গাটা বুঝতে খুব সুবিধা হয়। মোট কথা এখান থেকে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট আছে, আমি বলে দিচ্ছি, তারপর আমি পেপারে সামারাইজ করে দেবো যে কোথায় এই জিনিসটা লেখা আছে। প্রথমত যদি আমরা ইংরাজিতে ধরি, রিপোর্টটি হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, অর্থাৎ সারা বিশ্বে কোন দেশ কতটা সুখী আছে সেই রিপোর্টটির নাম হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট কে পাবলিশ করে? দেখো এখানে লেখা আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েলবিং রিসার্চ সেন্টার নামে একটি রিসার্চ সংস্থা কিন্তু রাষ্ট্রপুঞ্জের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের সঙ্গে কোলাবোরেট ভাবে এই রিসার্চ পেপারটি বা এই রিপোর্টটি পাবলিশ করে। মেনলি তাহলে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, তার একটি শাখা, সেই শাখাটির নাম হচ্ছে ওয়েলবিং রিসার্চ যে সেন্টার, ঠিক? তাহলে এরা হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট পাবলিশ করে। 2025-এর যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সারা বিশ্বের ফার্স্ট পজিশনে যে কান্ট্রি আছে, যেখানে সব থেকে বেশি হ্যাপিনেস আছে বলে জানা যাচ্ছে, সেটি হচ্ছে ফিনল্যান্ড। এছাড়াও দেখা গেছে এই তালিকায় কিন্তু 147টি দেশের এখানে তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে ডেনমার্ক, আইল্যান্ড, তারপরে সুইডেন, এই সমস্ত জায়গাগুলো কিন্তু মানে ডেনমার্ক, এই কান্ট্রিগুলো কিন্তু টপ লিস্টে আছে। অন্যদিকে দেখা গেছে নিচের দিকে কারা আছে, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, এই ধরনের কান্ট্রিগুলো। এরপরে আমরা যদি দেখি ভারতবর্ষ বা ইন্ডিয়ার র্যাঙ্ক কি, এবছর ইন্ডিয়া 118 বা বাংলায় 118 র্যাঙ্ক করেছে, যেটা 2024 আগের বছরে ভারতের কিন্তু এখানে র্যাঙ্ক ছিল 126, অর্থাৎ কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট দেখা গেছে, কিন্তু তাও স্টিল ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু বিলো নেইবারিং কান্ট্রিজ লাইক পাকিস্তান। পাকিস্তানের কিন্তু হ্যাপিনেস ইন্ডেক্স এর থেকেও বেশি বলে বোঝানো হচ্ছে। তো এই জায়গাটা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন যে সমস্ত কান্ট্রি, যেরকম ইসরায়েল, ইউক্রেন, প্যালেস্টাইন, এদের অবস্থাও কিন্তু ভারতের ঊর্ধ্বে, অর্থাৎ ভারতের হ্যাপিনেসের থেকেও এদের হ্যাপিনেস র্যাঙ্কিং বেশি, এটা কিন্তু সত্যিই উদ্বেগজনক। তাহলে এই ছিল একটা পুরো ডিসকাশন, যেখানে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নিয়ে প্রথম আলোচনা হলো, একটা রিভার নিয়ে আলোচনা হলো, এবং আমাদের বিমস্টেক এই জায়গাটা নিয়ে আলোচনা হলো। নেক্সট আমরা চলে আসবো আজকের এডিটোরিয়াল অ্যানালিসিসে, খুব ইম্পর্টেন্ট এডিটোরিয়াল। আজকে তোমাদের জন্য দুটো টাস্ক থাকবে। যদি আমি অলরেডি এই এডিটোরিয়াল পেপারটা আমার যে সাফল্যর টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পোস্ট করে দেব, তোমাদের কাজ হবে এই দুটো বড় এডিটোরিয়াল, খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তাও বেশ কিছু নতুন তথ্য জানা যাবে, শিল্পও নয় পরিবেশও নয়, এটা একটু পড়ে নেবে নিজেরা। যারা দেশহীন হয়ে গেল, কিছুটা আসামের যে রিফিউজি ক্রাইসিস সেটার ওপর লেখা হয়েছে, একটু পড়ে নেওয়া ভালো। বিধিবঙ্গের উৎসব, এটা পড়ার দরকার নেই, কিন্তু যে জায়গাটা আমরা পড়বো আজকে সেটা হচ্ছে শিশু শিক্ষা বা আমাদের যে চাইল্ড এডুকেশন, সেই জায়গাটা নিয়ে আমরা পড়বো, এবং সেইটা নিয়ে আজকে আমাদের মেন ডিসকাশনটা থাকবে। এবং আমাদের যে পভার্টি লাইন, সংখ্যার যে দারিদ্র, এই দুটো নিয়ে কিন্তু আজকের
এডিটোরিয়াল অ্যানালিসিস থাকবে, বেশ কিছু ইম্পর্টেন্ট ঘটনাবলী এখানে উপস্থাপন করা হয়েছে এবং সেটা নিয়ে আজকের যে আলোচনা মুখ্যত সেখানে কেন্দ্রীভূত থাকবে। এখান থেকে প্রথমত আমি এই যে উপেক্ষিত শিশু শিক্ষা এই জায়গাটা নিয়ে ডিসকাশন করব। আচ্ছা, এক মিনিট, দেখো সম্প্রতি একটা নিউজ এডিটোরিয়াল বেরিয়েছিল, বুনিয়াদী শিক্ষায় গোড়ায় কাজ, সেটার প্রসঙ্গ ধরেই আজকের এই এডিটোরিয়াল লেখা হয়েছে। দেখো, প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল এর ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি রিপোর্ট অনুযায়ী ভারতের শিক্ষার মান হতাশাব্যঞ্জক হলেও বড় রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে সেরা স্বীকৃতি। অর্থাৎ বলা হয়েছে যে আমাদের দেশের যে ফাউন্ডেশন লিটারেসি বা নিউমেরেসি যে রিপোর্ট, অর্থাৎ বুনিয়াদী যে শিক্ষা, সেখানে ভারতবর্ষের যে চিত্র সামনে এসছে সেখানে বড় যে রাজ্যগুলো তার মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান একটু হলেও আশাব্যঞ্জক। সেখানে 2023-24 শিক্ষাবর্ষে জাতীয় গড় 3.7 হলেও, অর্থাৎ কিসের জাতীয় গড় কি, স্কুল লেফট আউট রেট, অর্থাৎ স্কুল ছুট, স্কুলে যাচ্ছে না এরকম বাচ্চা, তাদের ন্যাশনাল অ্যাভারেজ বলা হয়েছে 3.7% হলেও আমাদের রাজ্যে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকে সেই হার 0। অর্থাৎ আমাদের রিপোর্ট, পশ্চিমবঙ্গের রিপোর্ট দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রাথমিক এবং যেটা হায়ার সেকেন্ডারি এডুকেশন, উচ্চ মাধ্যমিক বা উচ্চ প্রাথমিক, প্রি প্রাইমারি এবং প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক, এই যে আপার প্রাইমারি এডুকেশন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে শিশুদের স্কুল ছুটের হার 0। সেটা কিন্তু সত্যি ভালো একটি খবর। তবে আরেকটি রিপোর্ট আমাদের দেখতে হবে, যেখানে বলা হচ্ছে অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট রুরাল নামে একটি অসরকারি সংস্থার সমীক্ষায় কিন্তু আরো একটি ফলাফল উঠে এসছে, যেটা কিন্তু আশাব্যঞ্জক নয়, যেটা কিন্তু উদ্বেগের। দেখা গেছে সেখানে হয়তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রাজ্য, সেখানে স্কুল ড্রপ আউট রেট, সেটা তো দেখা যাচ্ছে রিপোর্টে 0। কাদের জন্য? আর হচ্ছে আপার প্রাইমারি, কারেক্ট, আপার প্রাইমারি। কিন্তু দেখা যাচ্ছে ক্লাস 4-এর যে বাচ্চা, তাদের মধ্যে 5.2% বা 5.2% মানুষের মধ্যে বা শিশুর মধ্যে তারা বাংলা অক্ষর চেনে না। 16.4% এমন শিশু আছে অক্ষর জ্ঞান তাদের থাকলেও তারা কিন্তু শব্দ পড়তে পারে না। প্রথম শ্রেণী শিক্ষার্থীদের 14.3% 1 থেকে 9 সংখ্যা চেনে না। অর্থাৎ এই রিপোর্ট কি দেখাচ্ছে, যে বাস্তবিক যে চিত্র সেটাও কিন্তু তুলে ধরছে যে নিউমেরিক্যাল জ্ঞান, বেসিক লিটারেসি এগুলো কিন্তু নেই, অক্ষর চেনার ক্ষমতা নেই। এই যে তথ্য সামনে আসছে সেখান থেকে কি দেখা যাচ্ছে, পাস ফেল প্রথা উঠে যাওয়ায় পড়ুয়াদের মধ্যে আর শেখার তাগিদ নেই। অর্থাৎ সেইভাবে পরীক্ষা সিস্টেমটা যেহেতু উঠে গেছে, শিশুরা মনে করছে পড়লেই হয়, পাস করতে হবে বা ফেল করতে হবে, এই জিনিসটা নেই বলে তাদের শেখার ইচ্ছাও চলে গেছে। হারিয়ে যাচ্ছে জানার ইচ্ছা মরে যাচ্ছে। বিনা পরীক্ষায় উত্তরণের পাকা ব্যবস্থা থাকলে এমন চিত্রনাট্যই রচিত হয় বলে এখানে লেখক লিখেছেন। এছাড়া যে জায়গাটায় গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে হচ্ছে যে এই যে আর্থসামাজিক যে বর্তমান পরিস্থিতি, সেখানে শিশু মন, যে চাইল্ড যে সাইকোলজি, সেই শিশু মনকে আকৃষ্ট করার মতো পাঠ্যক্রম, অনুকূল পরিবেশ, পাঠদান পদ্ধতির পরিবর্তন এবং শিক্ষকদের কর্মশালা আবশ্যক। অর্থাৎ আমাদের বর্তমানে দেখা যাচ্ছে স্কুলের যে পরিস্থিতি, সেখানে কি কি সমস্যা লেখক তুলে ধরেছেন, সেখানে হচ্ছে স্কুল এডুকেশনে দেখা যাচ্ছে যে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট নেই। অর্থাৎ না সেখানে একটা আছে ভালো স্কুলের ইনফ্রাস্ট্রাকচার সেটআপ, না আছে টিচারদের সেই পড়ানোর ক্যাপাসিটি, তারা ভালোভাবে স্টুডেন্টদের সাথে একটা বাচ্চা শিশুকে যেভাবে বোঝাতে হবে সেটা তারা পারছে না, বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার নেই, শেখার ইচ্ছা নেই, এবং সিলেবাস, যেটা পরীক্ষার যে পড়াশোনার যে সিলেবাস প্রাথমিক লেভেলে যেটা হওয়া উচিত, সেটাও কিন্তু যে শিশু মনকে ইম্প্যাক্ট করার মতো, শিশু মনকে ছুঁয়ে যাওয়ার মতো নয়। এছাড়া আরো বিশেষ কিছু সমস্যা দেখা যাচ্ছে, যেরকম হচ্ছে ছাত্র শিক্ষক অনুপাত, প্রয়োজন ভিত্তিক উপযুক্ত শিক্ষক নিয়োগ জরুরি, যেটারও অভাব দেখা যাচ্ছে। আজও ছাত্র দরদি শিক্ষকের অভাব,
নেই। মানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখনো কিন্তু অনেক শিক্ষক আছে যারা চায় প্রকৃতভাবে মানে ছাত্রদের শিক্ষা দেওয়ার পরম নিষ্ঠার সাথে, দায়িত্বের সাথে শ্রেণীকক্ষে তারা আজও সবটা উজাড় করে দিতে চান, কিন্তু বিভিন্ন আর্থসামাজিক সমস্যা, পরিকাঠামোগত অভাব, বেতনের সমস্যা এবং দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে জানার ইচ্ছাটাই মরে যাচ্ছে, এই সমস্ত জায়গায় উপেক্ষিত হচ্ছে শিশু শিক্ষা। নেক্সট আরও একটা ইম্পর্টেন্ট জায়গা, 2009 সালের রাইট টু এডুকেশন অ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট, সেটা কিন্তু পাস করা হয়েছিল পার্লামেন্টের দ্বারা। সেখানে বলা হয়েছিল সব শিশুকে শিক্ষার আঙিনায় আনার চেষ্টা হলেও আজও দেখা গেছে অন্ধকার গ্রামের কচিকাচারা আজও অন্ধকারেই রেখে গেছে। আইনে লেখা ছিল বিনা বেতনে শিক্ষা লাভ করতে হবে, অর্থাৎ ফ্রি এডুকেশন টু অল। বার্ষিক মূল্যায়নের পরিবর্তে নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন আবশ্যিক, অর্থাৎ ওই মার্কস কে কত পাচ্ছে, 50-এ কত পাচ্ছে, 100-এ কত পাচ্ছে, এইভাবে একটা শিশু মন বা তার যে একটা চাইল্ড মেরিট সেটাকে কিন্তু যাচ করা যায় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছিল রাইট টু এডুকেশন অ্যাক্টে যাতে বিনা বেতনে তারা শিক্ষা লাভ করতে পারে, সামগ্রিক একটা তাদের হলিস্টিক এডুকেশনাল ডেভেলপমেন্ট হয়। কিন্তু সেটার কিন্তু বাস্তব কতটা সমাধান হয়েছে তা আজও প্রশ্নের মুখে। যাদের শিক্ষা দরকার তারা দেখা যাচ্ছে শুধু খেতে স্কুলে আসছে, এছাড়াও সমাজে অপুষ্টিকে পাথেয় করে খুঁড়িয়ে চলা সভ্যতার অভিমুখও অন্ধকারের দিকেই হবে। অর্থাৎ যে শিশুরা যে ধরনের সমস্যা নিয়ে ডিল করছে, তাদের হয়তো স্কুলে আসছে মিড ডে মিলের তাড়নায়, অভুক্ত অবস্থায় আছে, খাদ্য বা পুষ্টি সুরক্ষা নিয়ে কোনো চিন্তাভাবনা আদেও তার প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট পড়ছে কিনা সেটাও জানার বিষয়। এবং এইভাবে এগোতে থাকলে সমাজের যারা তরুণ, যারা সমাজের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার দিকে চলে যাবে। এই জায়গায় আমি জাস্ট বলবো কনস্টিটিউশন সম্বন্ধে তোমাদের কিন্তু, যেহেতু এডুকেশন নিয়ে কথা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট এডুকেশন রিলেটেড কয়েকটি অ্যাক্ট আমাদের পড়া দরকার। প্রথমত যে আমরা স্টেটকে বলা হয়েছে রাইট টু কম্পালসারি এডুকেশন, রাইট, কম্পালসারি ফ্রি এডুকেশন দেওয়ার কথা। এটা কোথায় আছে? এটা নির্দেশনামার ডিপিএসপিতে আছে। কোন আর্টিকেলে আছে বলো? আর্টিকেল 45। নেক্সট যেটা আছে আমাদের রাইট টু এডুকেশন অর্থাৎ শিক্ষার অধিকার, এটা কোন আর্টিকেলে আছে? এটা কিন্তু 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে অ্যাড করা হয়েছিল ইন দ্য আর্টিকেল 21A। এছাড়া আমাদের দেশে নারীদের শিক্ষার যে অধিকার, এডুকেশন ফর উইমেন, এটা কোথায় আছে? আর্টিকেল 15-এর সাবক্লজ 3-তে দেওয়া হয়েছে। এইভাবে আমাদের কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে যে এডুকেশন রিলেটেড বিভিন্ন আর্টিকেল আমাদের সংবিধানে এনশিওর করা হয়েছে যাতে কিন্তু শিক্ষা বঞ্চিত না হয়। চলে এসো আমাদের পরের আর্টিকেলে, আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট আর্টিকেল হচ্ছে সংখ্যার দারিদ্র, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে পভার্টি লাইন সেটার কি রিপোর্ট আসছে। আচ্ছা, প্রথমত দেখো বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর যে আর্থিক এখানে একটি তথ্য তুলে ধরা হয়েছে যে 2011 30 কোটি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছে। এবং কেন্দ্রীয় সরকার জানিয়েছেন যে ভারতে দরিদ্র মানুষ এখন মাত্র 4% বা তারও কম। এই যে দারিদ্র বা পভার্টি, যে মানুষের যে দারিদ্রতা, সেটা জানানো হয়েছে মাত্র 4% অফ দ্য এন্টায়ার পপুলেশন আমাদের দেশে এখন দরিদ্র। কিন্তু প্রশ্ন উঠেছে যে এই যে পভার্টি, এই যে দারিদ্রতা, সেটা কিভাবে মাপা হয়েছে? সরকার কিসের ভিত্তিতে জানাচ্ছেন যে দেশে 4%-এর মতোই মানুষ দরিদ্র রয়েছে? এই জায়গায় সরকার বলেছেন যে তারা প্রায় 10 বছরের শাসনকালে প্রায় 25 কোটি মানুষকে দারিদ্র্যের কবল থেকে বার করতে পেরেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, দারিদ্র মাপার আন্তর্জাতিক সূচকগুলির সঙ্গে কেন ইচ্ছা মতো নতুন সূচক যোগ করে দিচ্ছে কেন্দ্র? অর্থাৎ এই এডিটোরিয়ালে লেখা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পভার্টি মেজার করার যে পদ্ধতি, সেখানে কিন্তু যে ইন্টারন্যাশনাল নর্মস তার সাথে ইচ্ছা মতো বিভিন্ন ইন্ডেক্সকে যুক্ত করা হচ্ছে, এবং সেই ইন্ডেক্সগুলোকে কাজে লাগিয়ে এমন ডেটা দেখানো হচ্ছে যাতে মনে করা হচ্ছে ভারতবর্ষের কিন্তু দারিদ্র কমে গেছে। এখানে বলা হয়েছে দারিদ্র সীমা নির্ধারণ করতে রোজগারের যে সীমা অতীতে নির্ধারিত হয়েছিল, মূল্যস্ফীতির নিরিখে তাতে কতটা বদল করা হয়েছে। মানে সাপোজ ধরা হচ্ছে যে আজ থেকে 15 বছর আগে
কেউ যদি 100 টাকা ইনকাম করে তাকে দরিদ্র বলে ধরা হবে। কিন্তু আজকে ধরো 2025-এ এসে দাঁড়িয়ে সেই 100 টাকাটা যদি বলা হয় যে আজকেও যারা 100 টাকা ইনকাম করবে তাদেরও দরিদ্র বলে ধরা হবে না, তাহলে সেটা কিন্তু ভুল হবে। এখানে আরেকবার বলে দিচ্ছি, যদি ধরো 15 বছর আগে সরকার ধরো একটা পলিসির মাপদণ্ড ছিল যে যদি কেউ 100 টাকা প্রতিদিন ইনকাম করে, সাপোজ, তাহলে তাকে কিন্তু প্রভার্টি বা পুয়ার বলে গণ্য করা হবে না, বা তাকে প্রভার্টি লাইনের ওপরে রাখা হবে। তাহলে তুমি বলো 2025 সালে এসে দাঁড়িয়েও কেউ যদি আজকে 100 টাকা ইনকাম করে এবং তাকে বলা হয় সে গরিব নয়, সেটা কি ন্যায্য হবে? কারণ এত বছর, ধরো 15 বছরের টাইম স্প্যানে বিভিন্ন পরিস্থিতি চেঞ্জ হয়েছে। আজকে আমাদের বাজারের মুদ্রাস্ফীতি ঘটেছে, মূল্যস্ফীতি ঘটেছে, ইনফ্লেশন এসছে, প্রাইস বেড়ে গেছে। তাহলে আজকে একটি মানুষ 100 টাকা ইনকাম করলে তার কি তার নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব পূরণ করতে পারবে? সেই জায়গায় দাঁড়িয়ে বলেছে যে আজকের যে দারিদ্র সীমা নির্ধারণ করার জন্য রোজগারের যে লিমিটেশন বা সীমা, মূল্যস্ফীতি, সেগুলোকে এর মধ্যে কি বদল আনা হয়েছে? কিসের ভিত্তিতে বদল করা হয়েছে তা স্পষ্ট না করেই এমন পরিসংখ্যান প্রকাশ করা হলো কেন? এছাড়া আরো একটা জায়গা বলা হয়েছে, সরকার যদি 2011-র যে জনগণনা হয়েছিল বা সেন্সাস হয়েছিল তার ভিত্তিতে দাঁড়িয়ে 2020-র পরবর্তী সময়ে দারিদ্র কমার হিসাব করেন বা দারিদ্রের পরিমাপে জাতীয় নমুনা সমীক্ষার পরিসংখ্যান ব্যবহার করে, সেটাই বা কতটা গ্রহণযোগ্য? আমরা সবাই জানি 2011-র যে সেন্সাস হয়েছিল সেই সেন্সাসে আমাদের যা পপুলেশন ছিল তার থেকে অনেক বেশি পপুলেশন কিন্তু আগামী 10 বছরে বেড়ে গেছে। কিন্তু সরকার অর্থাৎ আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো কিন্তু নতুন করে কোনো সেন্সাস পাবলিশ করেনি। এখন 2025 এসে গেছে, তাহলে জনসংখ্যার কোন হিসাবে দাঁড়িয়ে সরকার বলতে পারে আমাদের দেশে দারিদ্র কমে গেছে? বোঝা গেল কোন কোন পয়েন্ট। ফার্স্ট অফ অল পয়েন্ট কি? ফার্স্ট অফ অল হচ্ছে ইনফ্লেশনকে কাউন্ট করা হয়নি, এটাও লেখকের বক্তব্য। সেন্সাস ডেটা 2011 ইউজ করা হয়েছে, যেটাও গ্রহণযোগ্য না। এবং 3 নম্বর হচ্ছে যেটা হচ্ছে পভার্টির যে জন্য, পভার্টি লাইন ডিটারমাইন করার জন্য যে ইনকাম পার ক্যাপিটা যে ইনকাম, সেটাকেও কিন্তু নতুনভাবে আপডেট করা হয়নি। তাহলে আমাদের দারিদ্র্যের সীমা কিন্তু উপযুক্ত নয় বলে লেখক জানিয়েছে। এরপরে যে জায়গাটা বলানো হচ্ছে যে এর আগে যখন আমাদের ইউপিএ গভর্নমেন্ট ছিল তখনও দেখা গিয়েছিল, তারা জানিয়েছিল যে 2004-05-এ যেখানে ভারতবর্ষের দারিদ্র সংখ্যা 37% ছিল, 2011-12-এ সেটা কিন্তু তারা কমিয়ে 22% এসেছিল। সেখানে তখন কিন্তু অভিযোগ উঠেছিল যে দারিদ্র্যের সীমা কমানো হচ্ছে বলে সরকারের ওপর আরোপ এসেছিল, কিন্তু আজও সেই ঘটনায় কিন্তু ঘটানো হচ্ছে বলে লেখকের অভিমত। এখানে দেখানো যাচ্ছে যে দারিদ্র্যের যে বহুমুখী সূচক ব্যবহার করাচ্ছে রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশন, যে সূচকগুলোর ওপর দাঁড়িয়ে পভার্টি লাইনকে ডিটারমাইন করে, সেখানে 10টা ক্রাইটেরিয়া বা 10টা ফ্যাক্টর কে ইনক্লুড করতে হয়। কিন্তু ভারতবর্ষের যে সরকার তারা নতুন দুটো ক্রাইটেরিয়াকে এর মধ্যে অ্যাড করে নিয়েছে। কি কি? ব্যাংক অ্যাকাউন্ট থাকা এবং প্রাক প্রসব পরিষেবা, অর্থাৎ 10টার সাথে আরো যুক্ত হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাকে আর গরিব বলে ধরা হবে না। এবং কোনো মানুষ, কোনো পরিবার যদি প্রি প্রেগনেন্সি অর্থাৎ পূর্ববর্তী অবস্থায় প্রসবের পূর্ববর্তী পরিষেবা পায় তাহলেও তাকে গরিব বলে ধরে নেওয়া হবে না। এমন তো অবস্থায় দেখা যাচ্ছে ভারত সরকার দেখাচ্ছেন যে ভারতবাসীর বেশিরভাগ মানুষের কিন্তু এখন ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু সেখানে টাকা আছে কিনা, শূন্য টাকা আছে কিনা বা অতি সামান্য টাকা আছে কিনা সেটাও দেখা হচ্ছে না। অন্যদিকে বলা হচ্ছে আশা অঙ্গনারী কর্মীদের দিয়ে বিভিন্নভাবে বিস্তৃত করা হয়েছে, কিন্তু বর্তমান সিনারিওতে দেখা যাচ্ছে আজও কিন্তু প্রসূতি মৃত্যু হচ্ছে, অর্থাৎ প্রসব সময় কিন্তু মা বা গর্ভবতী মহিলার মৃত্যু হচ্ছে। অর্থাৎ এই দুটো ক্রাইটেরিয়াকে অ্যাড করে ভারত সরকার দেখাতে চেয়েছে যে পভার্টি লাইন কমে আসছে, কিন্তু তার যে সিনারিওটা, বাস্তব সিনারিওটা অতটাও সহজ নয়। নবজাতকের ওজনে ঘাটতি, শিশু অপুষ্টি প্রভৃতি জাতীয় হারেও উন্নতি হয়নি। তা সত্ত্বেও দারিদ্র নিরসন উন্নতি দেখাতে পারছে সরকার, যেন পরীক্ষার্থী নিজেই নিজের প্রশ্নপত্র তৈরি করছে এবং নিজে মূল্যায়ন করছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে নীতি আয়োগের মধ্যে দরিদ্র সীমার নিচে রয়েছেন 100 জনের 4 জন, অর্থাৎ 4% হচ্ছে আমাদের পভার্টি লেভেল। কিন্তু সরকারি তথ্যই বলছে সরকারি ভর্তুকিতে খাদ্যশস্য পাচ্ছেন 100 জনের 60 জন, অর্থাৎ 60 জন, 100 জনের 60 জন বা 60 জন কিন্তু খাদ্যশস্য বা ফুড সিকিউরিটিতে ভর্তুকি পাচ্ছে। মহিলাদের সরকারি অনুদান দেওয়ারও প্রবল
মানে প্রচলন চলে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে যে ভারতের 15% মানুষ এখনো মাসে 5,000 টাকার কম আয় করেন, সেটা কিন্তু আমাদের সমীক্ষায় ধরতে হবে এবং এটাও কিন্তু একটি বড়সড় বাস্তবিক পরিসংখ্যান বটে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি তোমাদের ভালো লাগছে এই সিরিজটা। আমি অনেকগুলো অ্যাঙ্গেলকে কভার করে এডিটোরিয়াল অ্যানালিসিসটা করছি। আই থিঙ্ক তোমাদের উপকার হচ্ছে। তো সব শেষে আবারও শেষবারের মতো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এখনো পর্যন্ত তোমরা যদি সাবস্ক্রিপশন না করে থাকো, লাইক করো, শেয়ার করো। পিডিএফ গুলো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কালেক্ট করতে পারো, রেগুলার হিসাবে স্টোর করে রাখতে পারো এবং মান্থলি হিসাবে রিভাইজ করতে পারো। টেলিগ্রামের লিংক কমেন্ট সেকশনে এবং ভিডিও থাকবে। তোমরা পার্সোনালি যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ এবং জেনারেল স্টাডি, সায়েন্স এগুলোকে একটা হলিস্টিক প্রিপারেশন নিতে চাইছো, তাহলে ডেফিনেটলি আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার ইমেল আইডি